নমস্কার। পড়ছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা আরণ্যক। আরণ্যকের এই অডিও বুক অনুযায়ী আজ শুরু হতে চলেছে এর ৪র্থ পর্ব। শুরু করলাম। বেলা পড়িয়া আসিতেছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম। ব্রহ্মা মাহাতো তো একেবারে আকাশ হইতে পড়িল। তাঁবুতে যাহারা উপস্থিত ছিল তাহারা হাঁ করিয়া আমার মুখের দিকে চাহিল। অসম্ভব! এই ৩০ মাইল রাস্তা অবেলায় ফেরা! হুজুর কলিকাতার মানুষ, এ অঞ্চলের পথের খবর জানা নাই, তাই এ কথা বলিতেছেন। ১০ মাইল যাইতে সূর্য যাইবে ডুবিয়া, না হয় জ্যোৎস্না রাত্রি হল। ঘন পাহাড় জঙ্গলের পথ, মানুষজন কোথাও নাই। বাঘ বাহির হইতে পারে, বুনো মহিষ আছে, বিশেষত পাকা কুলের সময়। এখন ভালুক তো নিশ্চয়ই বাহির হইবে। কারো নদীর ওপরে মহালিখারূপের জঙ্গলে এই তো সেদিনও এক গরুর গাড়োয়ানকে বাঘে লইয়াছে। বেচারি জঙ্গলের পথে একা গাড়ি চালাইয়া আসিতেছিল। অসম্ভব হুজুর, রাত্রে এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন। যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায়, কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হইবে। এমন বাসন্তী পূর্ণিমায় পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে জনহীন পাহাড় জঙ্গলের পথে একা ঘোড়ায় চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হইয়া উঠিল। জীবনে আর কখনো হইবে না, এই হয়তো শেষ। আর যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে, জ্যোৎস্না রাত্রে, বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায়, তাহাদের রূপ একবার দেখিব না যদি, তবে এতটা কষ্ট করিয়া আসিবার কি অর্থ হয়? সকলের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলিয়াছিল। কারো নদীতে পৌঁছিবার কিছু পূর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দিকচক্রবালে একটা অনুচ্চ শৈলমালার পিছনে অস্ত গেল। কারো নদীর তীরের বালিয়াড়ির ওপর যখন ঘোড়া শুদ্ধ উঠিয়াছি, এইবার এখান হইতে ঢালু বালির পথে নদী গর্ভে নামিব, হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহু দূরে কৃষ্ণরেখার মতন পরিদৃশ্যমান মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মাথায় নবোদিত পূর্ণচন্দ্রের দৃশ্য, যুগপৎ এই অস্ত ও উদয়ের দৃশ্যে থমকিয়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম। সেই নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন একটা অবাস্তব ব্যাপারের মতন দেখাইতেছে। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল। মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিনে মানে যাহাই একরূপ ছিল, জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্যে দিয়া চলিয়াছি। সঙ্গে সঙ্গে বাঘের ভয় হইল। মনে পড়িল মেলায় ব্রহ্মা মাহাতো এবং কাছারিতে প্রায় সকলেই রাত্রে এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল। মনে পড়িল নন্দকিশোর গোসাই নামে আমাদের একজন মাথানদের প্রজা আজ মাস ২-৩ আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল এবং মহালিখারূপের জঙ্গলে সেই সময় কাহাকে বাঘে খাওয়ার ব্যাপারে। জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুল গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে, তলায় বিস্তর শুকনো ও পাকা কুল ছড়ানো। সুতরাং
ভালুক বাহির হইবারও সম্ভাবনা খুবই। বুনো মহিষ এ বনে না থাকিলেও মোহনপুরা জঙ্গল হইতে ও বেলার মতন এক আধটা ছিটকিয়া আসিতে কতক্ষণ। সম্মুখে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের উপর দিয়া পথ। ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরো বাড়াইয়া তুলিল। এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে ও উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে, গাছের ছায়া রসোত্তম হইয়া উঠিয়াছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ে পাহাড়ে আলোর মালা কে যেন সাজাইয়া রাখিয়াছে। কখনো যদি এসব দিকে না আসিতাম, কেহ বলিলেও বিশ্বাস করিতাম না যে বাংলাদেশের এত নিকটেই এরূপ সম্পূর্ণ জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালা আছে, যাহা সৌন্দর্যে অ্যারিজোনার পাথরে মরুদ্দেশ বা রোডেশিয়ার বুশভেল্টের অপেক্ষা কম নয় কোনো অংশে। বিপদের দিক দিয়া দেখিতে গেলেও এসব অঞ্চল নিতান্ত পুতুপুতু বলা চলে না। সন্ধ্যার পরে যেখানে বাঘ ভালুকের ভয়ে ভয়ে লোকে পথ হাঁটে না, এই মুক্ত জ্যোৎস্নাশুভ্র বনপ্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম এ এক আলাদা জীবন। যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নেই, সেই সব বারমুখ খাপ ছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল। কিন্তু এখন আমার মনে হয় এই ভালো, এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শাল পলাশের বনের মধ্য দিয়া এইরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না। জ্যোৎস্না আরও ফুটিয়াছে। নক্ষত্রদল জ্যোৎস্না লোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এ সেই পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম। এ স্বপ্নভূমি। এ দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দীঘল রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। মহালেখারূপের জঙ্গল শেষ হইতেই মাইল 4 গিয়া আমাদের সীমানা শুরু হইল। রাত প্রায় 9টার সময় কাছারি পৌঁছিলাম। কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিব ভাবিতেছি, এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া বলিল, একবার বাইরে আসবেন মেহেরবানি করে। কি জমাদার, কি ব্যাপার? হুজুর, দক্ষিণ দেশে এবার
ধান মরে যাওয়াতে অজন্মা হয়েছে, লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে, যদি হুকুম হয় তবে নাচ দেখায়। নাচের দল আমার আপিস ঘরের সামনে আসিয়া দাঁড়াইল। মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল, কোন নাচ তাহারা দেখাইতে পারে? দলের মধ্যে একজন ৬০-৬২ বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল, হুজুর, হো হো নাচ আর ছক্করবাজি নাচ। দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটি খাইবার আশায় সব ধরনের সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান গাহিল। বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল। ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল, তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার ও এই সভ্য জগৎ হইতে বহু দূরে অবস্থিত নিভৃত বন্য আবেষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানই তো চমৎকার খাপ খায়। একটি গানের অর্থ এইরূপ: শিশুকালে বেশ ছিলাম, আমাদের গ্রামের পিছনে যে পাহাড়, তার মাথায় কেঁদ বন, সেই বনে কুড়িয়া বেড়াতাম পাকা ফল, গাঁথতাম পিয়াল ফুলের মালা। দিন খুব সুখেই কাটত। ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না। ৫ নহরি ঝর্নার ধারে সেদিন কররা পাখি মারতে গিয়েছি। হাতে আমার বাঁশের নল ও আঠা কাঠি। তুমি কুসুম রঙে ছোপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে। দেখে বললে, ছি, পুরুষ মানুষে কি ৭ নলি দিয়ে বনের পাখি মারে? আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল, ফেলে দিলাম আঠা কাঠির তাড়া। বনের পাখি গেল উড়ে, কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল। আমায় ৭ নলি চেলে পাখি মারতে বারণ করে এ কি করলে তুমি আমার? কাজটা কি ভালো হলো সখী? ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না। গানগুলি সেই জন্যেই বোধহয় আমার কাছে আরও অদ্ভুত লাগিল। এই পাহাড় ও পিয়াল বনের সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে। ইহাদের দক্ষিণা মাত্র ৪ আনা পয়সা। কাছারির আমলারা এক বাক্যে বলিল, হুজুর, তাই অনেক জায়গায় পায় না, বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে। যা রেট তার বেশি দিলে গরিব গেরস্তরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর। অবাক হইলাম। ২-৩ ঘন্টা প্রাণপণে খাটিয়াছে। কমসে কম ১৭-১৮ জন লোক। ৪ আনায় ইহাদের জনপিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না। আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এত দূর আসিয়াছে। সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার। কাছে আর কোনো গ্রাম নেই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে। রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম। সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া ২টি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না, তাহার উপর আবার ২ টাকা দক্ষিণা। তাহাদের দলে ১২-১৩ বছরের একটি ছেলে আছে। ছেলেটির চেহারা যাত্রার দলের কৃষ্ণ ঠাকুরের মতন। এক মাথা ঝাঁকড়া চুল, ভারী শান্ত, সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে যখন, ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে। সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্ট সুরে গান গায়, রাজা লিজিয়ে সালাম ম্যায় পরদেশিয়া। শুধু ২টি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে। পয়সার ভাগ সে বড় একটা পায় না, তাও সে খাওয়া কি চীনা ঘাসের দানা আর নুন, বড় জোর তার সঙ্গে একটু তরকারি, আলু পটল নয়, জংলি গুড়মি ফল ভাজা,
নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুঁধুল ভাজা। এই খাইয়াই মুখে হাসি তার সর্বদা লাগিয়াছে। দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বলিলাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে। অধিকারী সেই দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি, সেও এক অদ্ভুত ধরনের লোক। এই ৬২ বছরেও সে একেবারে বালকের মতন। বলিল, ও থাকতে পারবে না হুজুর, গাঁয়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে, তাইও আছে ভালো। একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষ কি থাকতে পারে? আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হুজুর। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে ৩ ক্রোশ দূরে রমাই বরুপ জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ ৩-২ দিন হল পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম। বোমাই বুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে, মাঝে মাঝে ঘন সন্নিবিদ্ধ বনঝোপ, মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতন লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়ি বাঁধা। বোমাই বুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কোঁড়ে, একখানা একটু বড়, একখানাতে রামচন্দ্র আমিন থাকে, পাশের ছোটখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজে কাঠের মাচার ওপর চোখ মুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল। বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়া খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। ২-৩ দিন এইরকম গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে। মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি বড় একটা গা করিনে। আজ ৪ দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে এসে যেতে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা তো মেয়ে বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে করতে ভুল শুনেছ বুঝি, রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি, অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর, আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্দি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে আমি এই কথা বললাম না আর সেদিন। ১-২টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, আর
বোমাই পুরো জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাই বুড়ো পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামারানো, এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে, হঠাৎ কাছে একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচ দেখতে গিয়েই চমকে উঠলাম। আধা আলো আধা অন্ধকারের প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটায় বসে হিসেব করছিলাম সেখানে হাত 6-7 দূরে। আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমনি আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দৌড়ের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা। হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটু নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছ না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কী সুবিধা হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যেন কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো। কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগোছা কালো চুল পেলাম। এই যে সেই চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্য কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলখানি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু ওই আমিনের। নিকটতম লোকালয় হইতেছে লবটুলিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে, বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনোশোরের ভয়ে সন্ধ্যার পরে আর লোকই পথে চলে না। যদি আশরাফি টিন্ডলের কথা সত্য বলিয়া ধরিয়া লই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজিয়া পায় নাই, 29 শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে বোধ হয় সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা 3 দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রে চিৎকার করে, বকে, গান গায়। উপরে আসিয়া দেখিলাম কিছুতেই কিছু হইল না।
অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবুও এখানেই তাহা বলিয়া রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চারিমহাল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চরিমহল যখন বিলি হইয়া গিয়াছে, বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেটাই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহল দেখিয়াও আসিল। খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহেরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফে টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল ইজারা লইতে ঘেঁষে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির। মহারাগত ভাব, তার পিছনে সেই ছেলেটি কাঁচু মাচু ভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করিতে, ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন আজই প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, 7-8 লম্বা, ঘাসের ছাওয়া, ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলে দিতে পারাও অত সোজা কথা নয়। 2 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি নে। আরও 2 দিন যখন দেখলাম, তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি, হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাত্রের দিকে হুজুর, এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। হুজুর মেয়ে মানুষ, বয়সেও কম, কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশির জঙ্গলের মধ্যে কোথায় যে পালিয়ে গেল টের পেলুম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাত্রে মরার মতো ঘুমোই। ভোর হলে তবে ঘুম ভাঙে, ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমুলে হুঁশ থাকে না। এই বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল, বলিল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখি কিনা। কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক, তাই আজ কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথাও ছিল। আমি জেগে শব্দ করতেই পালিয়ে যায়, কোনোদিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম
তো দিন কয়েক দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। ভাবছি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাশের বেড়ার জানলার মাপে একটা ফাঁক। কুকুর বেরিয়ে যাবার পরে বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পিছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম। কোথাও কিছু না, বাবাকেও জানায়নি। বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর, বুঝতে পারছি নে। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম, যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে, তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম, এইবার কিছু শুনিলে কাছারি হইতে 2 জন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখন বুঝতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি, খবর পাইলাম কাল রাত্রে বোমাইপুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে। ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটায় থাকিত, তাহারই পিছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে। মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখিয়া আটকাইয়া যেন মারা গিয়াছে। বৃদ্ধের মুখে শুনিলাম, শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে। কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছে একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই। না মানুষ না জানোয়ারের। মৃতদেহ কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইপুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়াও কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি, যে সন্ধ্যার বহু পূর্ব হইতেও ও অঞ্চলে আর কেহ যায় না। দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হইত কলিকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতন তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের, রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই। সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। প্রথম রাজু পরের সঙ্গে যেদিন আলাপ হইল, সেদিনটা আমার বেশ মনে হয় আজও। কাছারিতে বসিয়া কাজ করিতেছি। একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স 55-56 হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতন সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট পুঁটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল, সে বহু দূর হইতে আসিতেছে, এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দিবার ক্ষমতা তাহার নাই। আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বখরায় বন্দোবস্ত দিতে পারি কিনা। এক ধরনের মানুষ আছে
নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যিই বড় দুঃখী। রাজু পাঁড়েকে দেখিয়া আমার মনে হইল এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এতদূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশা ভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে। রাজুকে 2 বিঘা জমি লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যেই। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথমে 2 বৎসর কিছু লাগিবে না, 3য় বৎসর হইতে 4 আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে। তখনও বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। পর বৎসর শীতের শেষে হঠাৎ একদিন লবটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি, দেখি একটি গাছতলায় কে বসিয়া কি একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি চিনলাম সেই রাজু পাঁড়ে, কিন্তু আর বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারেও কাছারি মুখ হইল না, এর মানে কি? বলিলাম, কি রাজু পাঁড়ে, তুমি আছো এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছো বোধ হয়, চাষ করনি। দেখিলাম ভয় রাজুর মুখ শুকাইয়া গিয়াছে। আমতামতা করিয়া বলিল, হ্যাঁ হুজুর, চাষ কিছু। এবার হুজুর। আমার কেমন রাগ হইয়া গেল। এইসব লোকের মুখ বেশ মিষ্টি, লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু। বলিলাম, 1.5 বছর তোমার চুলের টিকিটও দেখা যায়নি, ডিপি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ। কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধহয় তোমার মনে নেই। রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, ফসল হুজুর, কিন্তু সে তো ভাগ দেবার কথা আমার মনেই ওঠেনি, সে যে চীনা ঘাসের দানা। কথাটা বিশ্বাস হইল না। বলিলাম, চীনার দানা খাচ্ছ এই 6 মাস, অন্য ফসল নেই কেন? মকাই করনি? না হুজুর, বড্ড গজার জঙ্গল, একা মানুষ ভরসা করে উঠতে পারেনি। 15 কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছি। আসুন না হুজুর, একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান। রাজুর পিছনে পিছনে গেলাম। এত ঘন জঙ্গল মাঝে মাঝে যে ঘোড়ার ঢুকিতে কষ্ট হইতেছিল। খানিক দূরে গিয়ে জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় 1 বিঘা খানেক, মাঝখানে জংলি ঘাসেরই তৈরি ছোট নিচু 2খানা খুপড়ি। একখানাতে রাজু থাকে, আর একখানায় তার ক্ষেতের ফসল জমা আছে। থলে কি বস্তা নাই, মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। বলিলাম, রাজু, তুমি এত আলসে কুঁড়ে লোক তা তো জানতাম না। 1.5 বছরের মধ্যে 2 বিঘের জঙ্গল কাটতে পারলে না? রাজু ভয়ে ভয়ে বলিল, সময় হুজুর বড় কম যে। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল। রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে, জিনিসপত্রের বাহুল্য আদৌ নাই। একটা লোটা ছাড়া অন্য তৈজস চোখে পড়িল না। লোটাটা বড় গোছের, তাতেই ভাত রান্না হয়। ভাত নয়, চীনা ঘাসের বীজ। কাঁচা শালপাতায় ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজসপত্রের কি দরকার? জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে, আর কি চাই? কিন্তু খুপড়ির একধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়া বুঝিলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদি বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে। বেদির এক পাশে 2-1খানা পুঁথি ও বই, অর্থাৎ তাহার সময় নাই, মানে সে সারাদিন পূজা আচ্চা লইয়াই বোধ হয় ব্যস্ত থাকে। চাষ করে কখন? এই রাজুকে প্রথম বুঝিলাম। রাজু পাঁড়ে হিন্দি লেখাপড়া ভালো জানে, সংস্কৃতও সামান্য জানে, তাও সে সর্বদা পড়ে না। মাঝে মাঝে অবসর সময় গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে। অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। একদিন দেখি একটা ছোট খাতায় খাগের কলমে বসিয়া কি লিখিতেছে। ব্যাপার কি? পাঁড়ে কবিতাও লেখে নাকি?
কিন্তু সে এতই লাজুক, নীরব, চাপা মানুষটি, তাহার নিকট হইতে কোনো কথা বাহির করিয়া লওয়া বড় কঠিন। নিজের সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না। একদিন জিজ্ঞাসা করিলাম, পাঁড়েজি, তোমার বাড়িতে আর কে আছে? সবাই আছে হুজুর, আমার 3 ছেলে, 2 লড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? রাজু আকাশের দিকে হাত তুলিয়া কহিল, ভগবান চালাচ্ছেন। তাদের দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয় এসে জমি নিয়েছি। জমিটা তৈরি করে ফেলতে পারলে। কিন্তু 2 বিঘের জমির ফসলে অত বড় একটা সংসার চলবে? আর তাই বা তুমি উঠে পড়ে চেষ্টা করছো কই? রাজু কথার জবাবটা প্রথমটা দিল না। তারপর বলিল, জীবনের সময়টাই বড় কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে। বসে বসে ভাবি, এই যে বন জঙ্গল দেখছেন, বড় ভালো জায়গা। ফুলের দল কত কাল থেকে ফুটছে আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে। টাকার লোভ, পাওনা দেনার কাজ যেখানে চলে, সেখানকার বাতাস বিষে ওঠে। সেখানে ওরা থাকেন না। কাজেই এখানে দা কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখিলাম রাজু কবি বটে, দার্শনিকও বটে। বললাম, কিন্তু রাজু, দেবতারা এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলেপুলে উপোস করুক। ওসব কথাই নয় রাজু, কাজে লাগো, নইলে কিন্তু জমি কেড়ে নেব। আরও কয়েক মাস গেল। রাজুর ওখানে মাঝে মাঝে যাই। ওকে কি যে ভালোই লাগে। সেই গভীর নির্জন লবটলিয়া বৈহারের জঙ্গলে একা ছোট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে, এ আমি ভাবিয়া উঠিতে পারি না। সত্যকার সাত্ত্বিক প্রকৃতির লোক রাজু। অন্য কোনো ফসল জন্মাইতে পারে নাই চীনা ঘাসের দানা ছাড়া। 7-8 মাস হাসি মুখে তাই খাইয়াই চালাইতেছে। কারোর সঙ্গে দেখা হয় না, গল্পগুজবের লোক নাই, কিন্তু তাহাতে ওর কিছুই অসুবিধে হয় না, বেশ আছে। দুপুরে যখনই রাজুর জমির উপর দিয়া গিয়াছি, তখনই দুপুর রোদেই ওকে জমিতে কাজ করিতে দেখিয়াছি। সন্ধ্যার দিকে ওকে প্রায় চুপ করিয়া হরিতকি গাছটার তলে বসে থাকিতে দেখিয়াছি। কোনোদিন হাতে খাতা থাকে, কোনোদিন থাকে না। একদিন বললাম, রাজু, আরও কিছু জমি তোমায় দিচ্ছি, বেশি করে চাষ করো, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে। রাজু অতি শান্ত প্রকৃতির লোক, তাহাকে কোনো কিছু বুঝাইতে বেশি বেগ পাইতে হয় না। জমি সে লইল বটে, কিন্তু পরবর্তী 5-6 মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না। সকালে উঠিয়া তাহার পূজা ও গীতা পাঠ করিতে বেলা 10টা বাজে। তারপর কাজে বার হয়। ঘণ্টা 2 কাজ করিবার পরে রান্না খাওয়া করে। সারা দুপুরটা খাটে বিকেল 5টা পর্যন্ত। তারপরেই আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে। সন্ধ্যার পরে আবার পূজা পাঠ আছে। সে বছর রাজু কিছু মকাই করিল, নিজে না খাইয়া সেগুলি সব দেশে পাঠাইয়া দিল। বড় ছেলে আসিয়া লইয়া গেল। কাজ ছাড়িতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল। তাহাকে ধমক দিয়া বলিলাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিবি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার শোরমারি বস্তিতে ভয়ঙ্কর কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম, শোরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে কুশি ও কলবলের নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজু পাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজু পাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম, এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আমার সঙ্গে আরও অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজু পাড়ের সঙ্গে দেখা হইল। সে একটা বাটুয়াতে শিকড় বাকড় জড়িবুটি লইয়া এবাড়ি ওবাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া কহিল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলো যদি বাঁচে। এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন কিংবা ডাক্তার গভীর চক্রবর্তী। সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামের রোগীদের বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল। রাজু ওষুধ দেয়, সবই দেখিলাম ধারে।
সারিয়া উঠিলে দাম দিবে, এই নাকি করার হইয়াছে। কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুটিরে কুটিরে, সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে। প্রায় সব ঘরেই দু একটি রোগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া, ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্য মতন চেষ্টা করিতেছে, না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়ি বুটির ওষুধ খাওয়াইতেছে। একটা ছোট ছেলের রোগশয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে, কিন্তু মড়কের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়াই চলিয়াছে। রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতা চাটাইয়ে শোয়া, বয়স 50-এর কম নয়। 17-18 বছরের একটি মেয়ে দোরগোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়েছে। একে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি, এমন সময় হঠাৎ চোখে পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালের মেঝে থেকে হাত তিনেক উঁচুতে একটা কাঠের তাকের প্রতীক। দেখি তাকের উপর একটা ঢাকা পাথরের খোড়ায় দুটি পান্তা ভাত, ভাতের উপর 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরা রোগীর ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রত্যেক গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে? মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমার মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত দুটি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল, ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য। আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এক্ষুনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোয়ার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। মেয়েটির সে কি কান্না! রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল। আরেকটি বাড়িতে রাজু আমায় লইয়া গেল। সেটা রাজুর এক দূরসম্পর্কীয় শালার বাড়ি। এখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল। খাওয়া দাওয়াও এখানেই করিত। এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা, পাশাপাশি ঘরে 2 রোগী থাকে। এই উহাকে দেখিবার জন্য ব্যাকুল, ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল। 7-8 বছরের ছোট ছেলে প্রথমে মারা গেল। মাকে জানিতে দেওয়া হইল না। আমার হোমিওপ্যাথি ঔষধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ। মা কে বলে ছেলের খবর নেয়। ও ঘরে ছেলের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? কেমন আছে সে? আমরা বলি, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর হইতে বাহির করা হইল। গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটি মাত্র পুকুর, সেই পুকুরেই কাপড় কাচে, সেখানে স্নান করে। স্নান করা আর জল পান করা যে একই কথা নয়, ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না। কত লোককে ফেলিয়া পলাইয়া গিয়াছে। একটি ঘরের মধ্যে একটা রোগী দেখিলাম। সে বাড়িতে আর লোক নাই। রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই। স্ত্রী 8 বছর মারা গিয়াছে। তত্রচ লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যে কোনো কারণেই হোক, শ্বশুরবাড়ির লোকে তাহাকে ফেলিয়া পলাইছে। রাজু তাহাকে দিন রাত সেবা করিতে লাগিল। আমি ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেল। বুঝিলাম শ্বশুরবাড়ির অন্নদাস হিসাবে তাহার অদৃষ্টে এখনও অনেক দুঃখ আছে। রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কত হলো রাজু? রাজু গুনিয়া গাঁথিয়া বলিল, এইটা 1 টাকা 3 আনা। ইহাতেই সে বেশ খুশি হইয়াছে। এদেশের লোক 1টা পয়সার মুখ সহজে দেখিতে পায় না। 1 টাকা 3 আনা উপার্জন এখানে কম নহে। রাজুকে আজ 15-16 দিন ডাক্তারের ডাক্তার, নার্সকে নার্স,
কি খাটুনিটাই খাটিতে হইয়াছে। অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটির রব শোনা গেল। আবার একজন মরিল। রাত্রে ঘুম হইল না। গ্রামের অনেকেই ঘুমায় নাই। ঘরের সামনে বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পোড়াইতেছে ও আগুনের চারিধারে ঘিরিয়া বসিয়া গল্প গুজব করিতেছে। রোগের গল্প, মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই। সকলেরই মুখে একটা ভয়, আতঙ্কের চিহ্ন পরিস্ফুট। কাহার পালা আসে। দুপুর রাত্রে সংবাদ পাইলাম ওবেলার সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে। গিয়া দেখিলাম তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে। ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই, অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই সে কলেরার রোগী ছুঁইয়াছিল বলিয়া। গোয়ালের এক পাশে কয়েক আঁটি গমের বিচালির উপর পুরনো চট পাতা, তাতেই বালিকা শুইয়া ছটফট করিতেছে। আমিও রাজু বহু চেষ্টা করিলাম হতভাগিনীকে বাঁচাইবার। একটি লণ্ঠন, একটু জল কোথাও পাওয়া যায় না। উঁকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না। আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহার হইলে তাহার ত্রিসীমানায় লোক ঘেঁষে না। রাত ফর্সা হইল। রাজুর খুব নাড়ি জ্ঞান। হাত দেখিয়া কহিল, এ হুজুর সুবিধের গতি নয়। আমি আর কি করিব? নিজে ডাক্তার নয়, স্যালাইন দিতে পারিলে ভালো হইত। এ অঞ্চলে তেমন ডাক্তারও কোথাও নাই। সকাল 9টায় বালিকা মারা গেল। আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তদবির ও অনুরোধে জন 2 আহির চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল। রাজু বলিল, বেঁচে গেল হুজুর। বিধবা বেওয়া অবস্থায়, তাদের ছেলে মানুষ, কি খেত, কি ওকে দেখত। বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত স্বাদের ভাত 2টি খাইতে দিই নাই। নিস্তব্ধ দুপুর দূরে মহালেখারূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব, কিন্তু সময় হইয়া ওঠে নাই। শুনিতাম মহালেখারূপের পাহাড় দুর্গম, বনাকীর্ণ, শঙ্খচূড় সাপের আড্ডা, বনমরগ, দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা, বড় বড় ভাল্লুক ঝোড়ে ভর্তি। পাহাড়ের উপর জল নাই বলিয়া, বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয় এ অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না। দিক চক্রবালে দীর্ঘ নীল রেখার মতন পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে, বিকালে, সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে। একে তো এদিকের সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরীর দেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বন বনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বন্য ফুল শোভা, সবই মনে হয় অদ্ভুত। মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে যাহা কোথাও কখনো পাই নাই। তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে এই মহালেখারূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা। কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে, বিকালে, জ্যোৎস্না রাত্রে, কি উদাস চিন্তার সৃষ্টি করে মনে। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। 9 মাইল ঘোড়ায় গিয়া 2 দিকের 2 শৈলশ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি। 2 দিকের শৈল শানু বনে ভরা। পথের ধারে 2 দিকের বিচিত্র ঘন বনঝোপের মধ্য দিয়া সঁড়ি পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। কখনো উঁচু নিচু, মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল। চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়, কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র। ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে, শিলাখণ্ডে, ঝর্ণার উপলাকীর্ণ তীরে। আরও কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে। পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়াল,
নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতন মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে। এতদিন এখানে আছি, এই সৌন্দর্যভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। মহালিখা রূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। বাঘ আছে, সাপ আছে, ভালুকের নাকি লেখাজোখা নেই। এ পর্যন্ত তো একটা ভালুক ঝোড়ও কোথাও দেখিলাম না। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়। ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল। বড় বড় গাছের ডালপালা পথের উপরে চন্দ্রাতপের সৃষ্টি করিল। ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি, তাদের তলায় কেবল নানা জাতীয় ফার্ন, কোথাও বড় গাছেরই চারা। সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। বন আরও কৃষ্ণায়মান। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ, এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শ্যাওড়া গাছের ঝোপ। অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটায়। পথ বাহিয়া পাহাড়ের উপর অনেক দূর উঠিলাম। আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে। কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়াল তলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম। উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া। সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে। পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি। কোথা দিয়া কোনটা ঘুরিয়া গিয়া আধরসি পথের ব্যবধান দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে। এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত, হঠাৎ দুকদম যাইতে না যাইতেই সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে। চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম। কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া তুলিয়াছে। আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া, তাদের মাথায় শরতের নীল আকাশ। কতকাল হইতে এই বন পাহাড় এই একই রকমই আছে। সুদূর অতীতের আর্যেরা খাইবার গিরিপত্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন, এই বন তখনও এই রকমই ছিল। বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন, সে অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতনই হাসিত। তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়াবলম্বী তমসার কালো জলে রক্ত মেঘস্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে। আশ্রমমৃগ আশ্রমে ফিরিয়াছে। সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখা রূপের শৈলচূড়া ঠিক এমনই অনুরঞ্জিত হইয়াছিল। আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে, সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন, গ্রীকরাজ হেলিওডোরাস গরুর ধ্বজস্তম্ভ নির্মাণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ংবর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন, শ্যামগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন, চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন, যেদিনটিতে পলাশির যুদ্ধ হইল, মহালিখা রূপের ওই শৈলচূড়া, এই বনানী ঠিক এমনি ছিল। তখন কাহারা বাস করিত এইসব জঙ্গলে? জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে। মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুখণ্ড কাঠের তৈরি একটা ঢেঁকির মতন কি আছে।
আর এক বুড়িকে দেখিয়াছিলাম। তাহার বয়স ৮০-৯০ হবে। সনের নুড়ি চুল, গায়ে খড়ি উড়িতেছে। রৌদ্রে বসিয়া বোধ করি মাথায় উকুন বাঁচিতেছিল, ভারতচন্দ্রের জরতি বেশি ধারণীর অন্নপূর্ণার মতন। এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল। এ অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বৃদ্ধা। পূর্বপুরুষের এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে। যীশুখ্রিস্ট যেদিন ক্রুশে উদ্বিদ্ধ হইয়াছিলেন, সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যেরূপ তৈল বাহির করিত, আজ সকালেও সেই রূপ করিয়াছে। হাজার হাজার বছর ধরিয়া নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘনকুচ্ছটিকায়। উহারা আজও সাতনলি ও আঠাকাঠি দিয়া সেই রূপেই পাখি শিকার করিতেছে। ঈশ্বর সম্বন্ধে, জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই। ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার ১ বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি। বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুক্কায়িত থাকে। তাহারা যত দিন যায় তত উন্নতি করে। আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সে একই স্থানে স্থানুবৎ নিশ্চল হইয়া থাকে কেন? বর্বর আর্য জাতি ৪-৫ হাজার বছরের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, চরক, সুশ্রুত লিখিল, দেশ জয় করিল, সাম্রাজ্য পত্তন করিল, ভেনাস দ্য মিলোর মূর্তি, পার্থেনন, তাজমহল, কেলো ক্যাথিড্রাল গড়িল, দরবারি কানাডা ও 5th সিম্ফনির সৃষ্টি করিল, এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি, বেতার, বিদ্যুৎ আবিষ্কার করিল। অথচ পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা, আমাদের দেশের ওই মুন্ডা, কোল, নাগা, কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছে এই ৫,০০০ বছর? অতীত কোন দিনে এই যেখানে আমি বসিয়া আছি, এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে। এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই ঘন অরণ্যানের মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম। পুরা যতস্রোত পুলিন মধুনা তত্রস্তরিতাম। এই বালু প্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্তৃত অতীতের মহাসমুদ্র বিক্ষিপ্ত উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে। অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে। মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল, পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে। যে কোনো মিউজিয়াম গেলে তাদের দেখতে পাওয়া যায়। বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালিখারূপ পাহাড়ের মাথায়। শেফালি বনের গন্ধভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ। আর এখানে বিলম্ব করা হয়তো উচিত হইবে না। সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি। বনমধ্যে কোথায় একদল শিয়াল ডাকিয়া উঠিল। ভালুক না বাঘ পথ আটকায়। ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনান্তস্থলিতে শিলাখণ্ডের উপর। এক জোড়া ছিল। আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল। তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না। বাঘের ভয়ে আমার তখন দেখিবার অবকাশ ছিল না, তবু একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম। বন্য ময়ূর কখনো দেখি নাই। লোকে বলিত এই অঞ্চলে ময়ূর আছে, আমি বিশ্বাস করিতাম না। কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না। কি জানি মহালিখা রূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায়। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম ও তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না, তাহারা জানে না ইহার বৈচিত্র্য।
দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কীরকম হু হু করে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয়। মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে। পৃথিবী উদাস হইয়া যায়। বাংলাদেশের প্রত্যেকটা জিনিস অত্যন্ত প্রিয় হইয়া ওঠে। এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে। কতবার সদরের ছুটির জন্য চিঠি লিখিব ভাবিয়াছি, কিন্তু কাজ এত বেশি সবসময় হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয়। অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে, বাঘ ভাল্লুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস, বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট! প্রাণ হাঁপাইয়া ওঠে এক এক সময়। বাংলাদেশ ভুলিয়া গিয়াছি। কতকাল দুর্গোৎসব দেখি নাই, চরকের ঢাক শুনি নাই, দেবালয়ের ধুনাগোগ্গুলের সৌরভ পাই নাই, বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই। বাংলার গৃহস্থালির সে শান্ত পূত ঘরকন্যা, জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র, সিঁড়িতে আলপনা, কুলুঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি, সেসব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্ন। শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল। সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডীর ওদিকে বেড়াইতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম। আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পাড়, তাহার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল। ঠিক আমার মাথার উপর খানিকটা নীল আকাশ। একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়াছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়াইয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতন। বর্ণহীন, বৈচিত্র্যহীন, অর্ধ শুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্তোৎসবে মাতিয়াছে যেন। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে। সেই বেগুনি রঙের জংলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়, ঘেঁটু ফুল নয়, আম্রমুকুল নয়, কামিনী ফুল নয়, রক্তপলাশ বা শিমুল নয়, কি এক নাম গোত্রহীন, রূপহীন, নগণ্য জংলি কাঁটা গাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা, বন ভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম। বাংলাদেশের ছেলে আমি, কতগুলি জংলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের! কি ধ্যান স্তিমিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতন রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট! সে অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিষ্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল। সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত।
কতক্ষণ দাঁড়াইয়া আছি। দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সে নীল আকাশের ফালিটুকিতে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পুরান চাঁদ নাড়া বৈহারের পশ্চিম সীমানার জরিপের কাজ শেষ করিয়া কাছারি ফিরিতেছে। আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া কহিল, হুজুর এখানে? তাহাকে বলিলাম, বেড়াইতে আসিয়াছি।